হ্যালো স্টুডেন্টস, ম্যাথ ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অষ্টম চ্যাপ্টার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের প্রথম থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখব এবং তার সঙ্গে একটু ফর্মুলাগুলো দেখব। তো আমরা এই প্রথম পার্টে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখার আগে কিভাবে ফর্মুলাগুলো হচ্ছে সেই ফর্মুলাগুলো আমাদের দেখতে হবে। তো একটা লম্ববৃত্তাকার চোঙ, দেখো আমরা একটা ছবি এঁকেছি, এটা একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি। তো একটা লম্ববৃত্তাকার চোঙের কটি তল? দেখো, ওপরে একটা সমতল আছে, নিচে একটা সমতল আছে এবং একটা বক্রতল, অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙ 3টি তল দ্বারা গঠিত। তার মধ্যে 2টি সমতল আর একটা বক্রতল। ঠিক আছে, এবার যদি এই লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রে ওপরে আর নিচে যদি খোলা থাকতো, তাহলে পার্শ্বতল মানে এই যে ব্যাকা অংশটা, তার ক্ষেত্রফল আমরা কি করে বের করব? দেখো, এইটা যদি একটা তেলের টিন হতো, ওপরে ফাঁকা এবং নিচে ফাঁকা হতো, তাহলে তুমি যদি মাঝখান দিয়ে কেটে এটা যদি শার্ট করে দিতে, সমান করে দিতে, তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগতো। তাহলে যদি ধরো এই লম্ববৃত্তাকার চোঙের হাইটটা এইচ হচ্ছে, সেটা এখানে হাইট অর্থাৎ এ হতো, অর্থাৎ বলতে পারি আমরা এ সমান সমান হচ্ছে এইচ হচ্ছে। আবার দেখো, এই যে ওপরের যে গোলটা হচ্ছে, এই গোলটা তো বৃত্তের পরিধি। আমরা জানি কি বৃত্তের পরিধির ফর্মুলা 2πr, অর্থাৎ এখানে যে লেন্থটা হচ্ছে টোটাল লেন্থ অর্থাৎ বি, এইটা সমান সমান হচ্ছে 2πr হতো। তাহলে দেখো, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো, যার হচ্ছে দৈর্ঘ্য 2πr এবং প্রস্থ হচ্ছে h। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য কত 2πr, তাহলে এর ক্ষেত্রফল লিখতাম আমরা 2πr গুণ h। দৈর্ঘ্য যেহেতু দেখো 2πr, তাহলে আমরা লিখতাম 2πr গুণ গুণ h। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল আমরা কি বলতে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলতে পারি? যে 2πr h। এটা আমার লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যদি আমি বলতাম দুটো মুখ ঢাকনা সমেত, তাহলে আমরা কি করতাম? তাহলে দেখো, এই নিচে একটা সমতল আছে যেটা একটি বৃত্ত, আর ওপরে একটি সমতল আছে, এটাও একটা বৃত্ত। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কিন্তু দুদিকে যেহেতু দুটো বৃত্ত আছে, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে, অর্থাৎ 2πrh, তার সঙ্গে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে, অর্থাৎ 2πr স্কোয়ার, এটা যোগ হবে। এখান থেকে আমরা 2πr যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটে থাকবে h প্লাস r, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা গেল তো ক্ষেত্রফল। এবার এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, অর্থাৎ এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে ধরো জল ঢালবো, তাহলে কতটা জল ধরবে। তার আয়তনের ফর্মুলা কি জানি আমরা? আয়তন সমান সমান হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে একটা বৃত্ত, যার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এর আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ একক। এইবার এই লম্ববৃত্তাকার চোঙটা যদি ফাঁপা হতো, অর্থাৎ ধরো এরকম একটা ফাঁপা চোঙ হতো, তাহলে তার আয়তন কত হবে? এরকম একটা ফাঁপা চোঙ হতো, সেই ক্ষেত্রে ফাঁপা চোঙটাকে এঁকে নিই। তাহলে ধরো ভেতরের ব্যাসার্ধ ছোট হাতের আর
আর বাইরের দিকের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হতো তাহলে এই ফাঁপা চোঙের আয়তন হতো পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ। এইখান থেকে পাই কমন নিলাম, তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার আর এইচটা কমন নিলাম, তাহলে এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু এইচ। ঠিক আছে, তার মানে এই বড় চোঙটার ক্ষেত্রে আয়তন তার থেকে এই ভেতরে একটা যে চোঙ আছে সরু, সেই চোঙটার আয়তনটা বাদ দিলে আমরা ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাব। ঠিক আছে, ঠিক একই রকম আবার যদি আমরা ফাঁপা চোঙের ক্ষেত্রফল বের করি, আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? দেখো এই ফাঁপা চোঙটার বাইরের দিকে একটা সিলিন্ডার আছে, চোঙ আছে, ভেতরের দিকে একটা চোঙ আছে, তাহলে ফাঁপা চোঙের টোটাল ক্ষেত্রফল হচ্ছে বাইরের দিকের চোঙের ক্ষেত্রফল, বাইরের দিকের চোঙের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ। আবার ভেতরের দিকেরটার ক্ষেত্রফল কি হবে? 2 পাই ছোট হাতের আর এইচ। ঠিক আছে, প্লাস এইবার দেখো ওপরে একটা বলয় আকার আছে, নিচে একটা বলয় আকার আছে, দুটো তো সেম, 2 ইন্টু পাই ওপরে হচ্ছে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, বলয়ের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখান থেকে আমরা যদি টোটালটা থেকে আমরা 2 পাই কমন নিই, 2 পাই কমন নিলাম, তাহলে পড়ে থাকবে আর এইচ প্লাস আর এইচ প্লাস এখানে পড়ে থাকবে আর প্লাস আর আর মাইনাস আর। ঠিক আছে, এইবার এইখান থেকে আমরা টোটালটা থেকে দেখো 2 পাই কমন আছে, এইটুকু থেকে যদি আমরা এইচ কমন নিই তাহলে আর প্লাস আর ইন্টু এইচ প্লাস আর মাইনাস আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, এইটা পড়ে থাকছে। এবার দেখো দুটোর মধ্যেই আর প্লাস আরটা আছে, তাহলে আমরা 2 পাই আর প্লাস আর এটা কমন নিলাম, পড়ে থাকবে কি? এইচ প্লাস আর মাইনাস আর। এইটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে? ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা নর্মালি কটা ফর্মুলা দেখলাম? একটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস আর, চোঙের ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, সেখান থেকে পাচ্ছি আয়তন সমান সমান কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ। এবং ফাঁপা চোঙের আয়তন কি হবে? পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু এইচ। আর লাস্টে কি করলাম? একটা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাচ্ছি ধীরে ধীরে। তোমরা ফর্মুলাগুলো বই থেকে একটু দেখে নিও এবং মুখস্থ করো। ফর্মুলা মুখস্থ না থাকলে এই একটা অঙ্কও করা যাবে না, তাই দয়া করে ফর্মুলাগুলো সবাই মুখস্থ করো। তো প্রথম প্রশ্ন, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। ছবিটির ঘনবস্তুতে কটি তল? দেখো ওপরে একটা তল, নিচে একটা তল আর একটা বক্রতল, তো মোট 3টি তল। ছবির ঘনবস্তুটিতে কটা বক্রতল আছে? একটা বক্রতল আছে আর দুটি সমতল আছে। বাড়িতে 5টা ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তাহলে 5টার নাম লিখতে বলেছে। দেখো তেলের ড্রাম হবে, কলের পাইপ হবে, গ্যাসের সিলিন্ডার হবে, লম্ববৃত্তাকার পিলার হবে, টিউব লাইট হবে, আরও অনেক কিছু হবে, দুধের কৌটো হবে, কোল্ড ড্রিঙ্কসের ক্যান হবে। ঠিক আছে, এরকম 5টা জিনিসের নাম লিখতে হবে। এবার অঙ্ক শুরু হচ্ছে, মেন অঙ্ক কি আছে? 3 নম্বর অঙ্ক পড়ো। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। দেখো ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি, কিন্তু আমরা যে ফর্মুলা ইউজ করেছি সেখানে আর ব্যবহার করেছি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব? ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নেব। তাই দেখো প্রথমে লিখেছি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য কত? 28 সেমি। তাহলে ড্রামটির ব্যাসার্ধ কত হবে? আর সমান সমান 28/2 সমান সমান 14 সেমি। আচ্ছা, এবার কি বলেছে? ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে,
চাদর কোথায় লাগবে? পার্শ্বতলে, ঠিক আছে, বা সমগ্র তলে। তাহলে ড্রামটির উচ্চতা কত হবে? ড্রামটির উচ্চতা কত হবে? ধরে নেব, মনে করি ড্রামটির উচ্চতা হচ্ছে এইচ। তাহলে যেহেতু ড্রাম তৈরি করব তার তো ঢাকনা সমেত তৈরি করতে হবে, তাই ঢাকনা সম ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পড়েছি 2πr ব্র্যাকেটে r প্লাস এইচ। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা আমরা লিখলাম। এবার 2 বসালাম, পায়ের মানটা বসিয়ে দিলাম 22/7 গুণ আর এর মান কত বেরিয়েছিল 14 বসালাম গুণ এইচ প্লাস আর, এইচ প্লাস এর মান হচ্ছে 14, তাই আমরা আর এর জায়গায় আমরা 14 বসিয়ে দিলাম। এই 7 দিয়ে আমরা 14কে কাটছি, 2 হচ্ছে 7 দুগুণে 14, এটা 22 দুগুণে 44, 44 দুগুণে 88 ব্র্যাকেটে এইচ প্লাস 14 বর্গ সেমি। এবার প্রশ্নে যেহেতু বলেছে ড্রামটা তৈরি করতে 2816 বর্গমিটার চাদর লাগবে, তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে 88 এইচ প্লাস 14 সমান সমান 2816। তাহলে এইচ প্লাস 14 সমান সমান 2816/88। 88 দিয়ে এটাকে আমরা কাটবো। প্রথমে ধরো 11 দিয়ে কাটলাম, 8 11 88। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 5 11 55, 6 11 256। 8 দিয়ে 256কে কাটলে হচ্ছে 32, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এইচ প্লাস 14 সমান সমান 32। তাহলে এইচ সমান সমান হবে 32 মাইনাস 14, অর্থাৎ এইচ সমান সমান 18। তিনেরটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 4 নম্বর অঙ্কে। একটা ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা, ব্যাসটা বলা আছে কি 5.6 ডেসিমিটার এবং লম্বাটা বলা আছে 2.5 মিটার। দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? কত ঘন ডেসিমিটার কথার অর্থ হচ্ছে কত পরিমাণ মশলা লাগবে, অর্থাৎ এখানে আয়তন বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? দুটি সমান মাপের চোঙের পিলারের প্রত্যেকটির ব্যাস কত? 5.6 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 5.6/2 ইকুয়াল টু 2.8 ডেসিমিটার। উচ্চতা কত দেওয়া আছে? লম্বা দেওয়া আছে 2.5 মিটার, তাহলে এটাই উচ্চতা, পিলারের উচ্চতা h সমান সমান 2.5 মিটার। তাহলে এখান থেকে আমরা ডেসিমিটার নিয়ে যাচ্ছি 25 ডেসিমিটার। এবার দুটো পিলার তৈরি করতে যে পরিমাণ মশলা লাগবে আমরা জানি, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এইচ। এবার দুটো পিলার আছে তাই তাকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাই দেখো পিলার দুটির আয়তন 2 গুণ পাই গুণ আর স্কয়ার গুণ এইচ ঘন ডেসিমিটার। 2 বসালাম, পাই মানে কত? 22/7 গুণ আর স্কয়ার মানে আর হচ্ছে 2.8, 2.8 স্কয়ার গুণ 25। এবার দেখো 2.8 স্কয়ার আছে, দশমিক তুললে হচ্ছে 28/10, তার স্কয়ার আছে মানে দুবার লিখলাম 28/10কে। এবার 7 দিয়ে 4 7 28, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে আবার 10কে কাটলাম 2 হলো। এই 2 দিয়ে 2কে কেটে দিলাম, এই 2 দিয়ে 4কে কাটলে হয়ে যাচ্ছে 2। তাহলে এই 22 গুণ 28 গুণ 2 এগুলো গুণ করে হচ্ছে 1232 ঘন ডেসিমিটার। তার পিলার দুটি তৈরি করতে যে পরিমাণ মশলা লাগবে তার পরিমাণ হচ্ছে কত? 1232 ঘন ডেসিমিটার। এইবার প্রশ্ন আরো বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটো প্লাস্টার করতে কত খরচ হবে? প্লাস্টার করতে হবে মানে পার্শ্বতলে প্লাস্টার করব। তাহলে পিলার দুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? দুটো পিলার তাই 2 দিয়ে গুণ করব, 2 গুণ 2πr/h। এই 2πr/h হচ্ছে পিলারের বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তো দুটো পিলার আছে তাই 2 দিয়ে গুণ, 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর মানে 2.8 গুণ 25, 2.8 দশমিক তুলে নিচে 10 হয়ে যাচ্ছে। এবার আমরা দেখো কি করব? 2 গুণ 22/7 গুণ কি করবো? এবার বর্গ ডেসিমিটার আছে, ডেসিমিটার থেকে সেন্টিমিটার মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করব। তাই আমরা বর্গ ডেসিমিটার আছে সেখান থেকে আমরা কিসে নিয়ে যাচ্ছি? বর্গ মিটারে নিয়ে যাচ্ছি। তাহলে এবার 25 দিয়ে কাটলে 4 25 100, 2 দিয়ে 2, 2 দিয়ে 2,
7 দিয়ে 28কে কাটলে 4, 4 22 88/10, 88/10 কি হবে 88/10, 88কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.8, 8.8 বর্গমিটার। এবার প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটার প্লাস্টার করতে 125 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে কি করব, এই 8.8কে আমরা 125 দিয়ে গুণ করব। মোট খরচ হবে কত, 8.8 গুণ 125 হয়ে যাচ্ছে 1100 টাকা। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাচ্ছি। কি বলেছে, 2.8 ডেসিমিটার দীর্ঘ অন্তঃব্যাসযুক্ত, মানে ব্যাস কত দেওয়া আছে 2.8 ডেসিমিটার, আর লম্বা কত 7.5 ডেসিমিটার। তার মানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8, অতএব ব্যাসার্ধ কত হবে, তাকে 2 দিয়ে ভাগ করব, 1.4। ঠিক আছে, সিলিন্ডারটা কতটা লম্বা বলেছে 7.5, তাহলে দৈর্ঘ্য বা উচ্চতা কত হচ্ছে 7.5 ডেসিমিটার। কি চেয়েছে, জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে আমরা আয়তনটা আগে বের করে নিলাম। আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। এখানে আমরা মান বসাচ্ছি, পাই মানে 22/7, আর মানে 1.4 তার স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে 7.5 ঘন ডেসিমিটার। দশমিক, এই 1.4 স্কোয়ার আছে তাকে আমরা দুবার লিখলাম, আর 7.5 আছে, দশমিক তুললে তলে একটা করে 10 হয়ে যাচ্ছে। এটাকে এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো 7 দুগুণে 14, 2 দিয়ে 10কে কাটলে 5 হচ্ছে, 5 দিয়ে 75কে কাটলে 5 15 75, 5 দিয়ে যদি কাটি এটাকে 3 5 15, 5 দুগুণে 10, 2 দিয়ে যদি আমরা কাটি এটা হচ্ছে 11। ঠিক আছে, এটা 11। তাহলে কি থাকছে, ওপরে 11 আছে, 14 আছে, আর 3 আছে, 3 14 42, 42কে 11 দিয়ে যদি গুণ করি, 42কে 11 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 42কে 11 দিয়ে গুণ করলে 462, আর নিচে দেখো 10 আছে, তাহলে একে আবার 10 দিয়ে ভাগ করলে হবে 46.2, তাহলে হয়ে যাচ্ছে 46.2 ঘন ডেসিমিটার। এবার সিলিন্ডারে গ্যাসের পরিমাণ ছিল 15.015 কিগ্রা, তাহলে 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন ওজন কত হবে, 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে, এই 15.015কে 46.2 দিয়ে ভাগ করব। এটা আমরা যদি করি তাহলে 15.015 নিচে হচ্ছে 46.2, দশমিক যদি তুলি তাহলে এইখানে হবে 1000, আর এই দশমিকটা তুললে এখানে হবে 10। ঠিক আছে, এই 10 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 100। এইবার আমরা 5 দিয়ে কাটবো, 5 20 100, এটাকে যদি 5 দিয়ে কাটি 3003, 3003। আবার যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 4 11 44, 11 দুগুণে 22, এটাকে যদি 11 দিয়ে কাটি 11 দুগুণে 22, 8 11 11 দুগুণে 22, 7 11 77, 7 11 77, আর 3 11 33, 273। এবার দেখো কত দিয়ে কাটবো, 21 দিয়ে কাটা যাবে, 21 দুগুণে 42, 21 অক্ষে 21, 3 21 63। ঠিক আছে, 13/40, 13/40। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকলো, 13/40 থাকছে হচ্ছে 13/40। এবার আমরা 13কে 40 দিয়ে ভাগ করব, 0 এখানে তাহলে একটা শূন্য হচ্ছে, 3 4 12, 120 বিয়োগ করলে হচ্ছে 10, দশমিকের জন্য আবার একটা শূন্য, 40 দুগুণে 80 বিয়োগ করলে আবার 20, দশমিকের জন্য আবার একটা শূন্য, 4 5 20, 200। ঠিক আছে, তাহলে হয়ে গেল 0.325 এত কিগ্রা। তাহলে আমরা লিখতে পারি 325 গ্রাম। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি গ্যাস জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ আর তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি
2.1 ডেসিমিটার দীর্ঘ ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা হবে 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 1.4 ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হবে? প্রথম তিনটি জারের তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 1.4 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? 1.4/2 করলে হচ্ছে 0.7 ডেসিমিটার। যেহেতু উচ্চতা দেওয়া নেই, তাই তিনটি জারের উচ্চতা আমি কি করলাম? ধরে নিলাম h ডেসিমিটার। তাহলে তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ কত হবে? যেহেতু প্রথমটা 2/3 অংশ ছিল, তাই 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, পরেরটা 5/6 অংশ ছিল, 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, আর লাস্টেরটা 7/9 অংশ ছিল, তাই 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। এবার পাই আর স্কোয়ার এইচটা কমন নিলাম, পড়ে থাকছে 2/3, 5/6 আর 7/9। পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, আর এর মান 0.7 স্কোয়ার ইন্টু এইচ, আর এটা যদি লসাগু করি 3, 6 আর 9 লসাগু হচ্ছে 18, 3, 6, 18, 6 দুগুণে 12, আবার 6 দিয়ে যদি 18কে ভাগ করি 3, 3 5 15, 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 7 দুগুণে 14, যোগ করে হচ্ছে 41/18, আর এই দশমিকটা তুললে হয়ে যাচ্ছে 7/10। যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দুবার লিখলাম। এবার বড় গ্যাস জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার। তাই আমরা কি করব? বড় গ্যাস জারের ব্যাস 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1/2, এখান থেকে দশমিক তুললে হচ্ছে 21/20 ডেসিমিটার। আর বড় গ্যাস জারের উচ্চতা বলেছে 4.1 ডেসিমিটার, তাই লিখলাম বড় গ্যাস জারের উচ্চতা কত? 4.1 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, এখানে 22/7 ইন্টু আর এর মান কত? 21/20, তাই 21/20 স্কোয়ার ইন্টু 4.1। দেখো 21/20 স্কোয়ার ছিল, তাই ওটাকে দুবার লিখলাম, আর লাস্টে 4.1-এর দশমিক তুললে হয়ে যাচ্ছে 41/10। এবার যেহেতু ওই তিনটে গ্যাস জারই কি হয়েছে? বড় পাত্রে ঢালা হয়েছে, তাই হবে কি? ওই সমান তিনটে গ্যাস জারের আয়তন আর এই বড় পাত্রের আয়তনটা সমান হবে। তাই আমরা কি করলাম? আগেরটা সমান সমান এইটা। ঠিক আছে, এবার দেখো আমরা এই এইচটা যেটা এই 22-এর সাথে আছে, এখানেও 22-এর সাথে আছে, এই দুটো আমরা কেটে দিলাম। এবার যেটা পড়ে থাকলে লিখলাম। এবার এইচ সমান সমান হচ্ছে, এইদিকে যা আছে সেটা ফার্স্টে আমরা লিখে নিলাম, আর এইদিকে যে 7 গুণ 7 গুণ 41 আছে সেটা এইদিকে গেলে তলায় যাবে, আর 10 গুণ 10 আর 18 আছে সেটা ওপরে গুণ হবে, 10 গুণ 10 গুণ 18। এটাকে একটু কাটাকুটি করতে হবে। 7 দিয়ে যদি আমরা 21কে কাটি 3 হবে, 7 দিয়ে যদি আমরা 21কে কাটি এটাও 3 হবে, 41 দিয়ে 41কে কেটে দিলাম, 10 দিয়ে 20কে কাটলে 2 হচ্ছে, এই 10 দিয়ে 20কে কাটলেও 2 হচ্ছে। ঠিক আছে, এই 2 দিয়ে আমরা 18কে কাটলে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে হচ্ছে ওপরে থাকছে 9, 3 আর 3, 3 9 27 আর 3 81, আর নিচে থাকছে 10 দুগুণে 20, 81কে আমরা এবার 20 দিয়ে ভাগ করব, 4 20 80, ভাগ করলে 1 নামলো, দশমিকের জন্য এখানে একটা শূন্য হলো, 10-এর মধ্যে 20 কবার যাবে? 0 বার যাবে, তা 0 ইন্টু 20 করলে হচ্ছে 0, আবার 10 নামছে, দশমিকের জন্য আবার একটা শূন্য, 5 20 100। ঠিক আছে, 4.05। তিনটি গ্যাস জারের প্রতিটির উচ্চতা কত হচ্ছে? 4.05। এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। এক মুখ খোলা বলেছে, তা পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত? 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? অর্থাৎ ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমরা আগে উচ্চতাটা বের করে নেব। তাহলে পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2, সেখান থেকে হবে 7 সেমি। তাহলে লম্ববৃত্তাকার পাত্রের উচ্চতা ধরে নিলাম আমরা 8 সেমি। এবার এক মুখ খোলা বলেছে, তাই দেখো 2 পাই আর এইচ প্লাস একটা পাই আর স্কোয়ার যোগ হয়েছে, দুটো হয়নি কিন্তু। ঠিক আছে, যেহেতু এক মুখ খোলা আছে তাই। তাহলে এবার আমরা মান বসাচ্ছি, 2 গুণ 22-এর 7 গুণ আর মানে কত? 7 গুণ এইচ প্লাস 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে এই 7-এর স্কোয়ারকে 7 দিয়ে কাটলে স্কোয়ারটা কেটে মানে একটা 7 থাকবে, 22 গুণ 7 করলে হচ্ছে 154, আর এই 7 7 কেটে যাবে।
তাহলে পড়ে থাকছে 44H প্লাস 154। প্রশ্নানুসারে 44H প্লাস 154 সমান সমান 2002। তাহলে 44H সমান সমান 2002 বিয়োগ 154, বিয়োগ করলে হচ্ছে 1848, বা H সমান সমান হচ্ছে 1848 বাই 44। H সমান সমান হচ্ছে 1848 বাই 44। এটা কাটাকুটি করলে অ্যান্সার আসছে 42। এটা যদি আমরা কাটাকুটি করি 1848 বাই 44, আমরা প্রথমে 4 দিয়ে কাটি, 4 11 44, 4 দিয়ে ভাগ করে 4 4 16, 4 6 24, 4 2 8, 11 দিয়ে যদি কাটি 4 11 44, ঠিক আছে, 11 2 22, হয়ে গেল 42। তাহলে পাত্রটির উচ্চতা হয়ে গেল 42 সেমি। এইবার আমার আয়তন বের করতে বলেছে। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। আয়তন পায়ের মান বসিয়ে দিলাম, আর মানে কি 7, তাহলে 7 স্কোয়ার ইন্টু এইচ মানে কি 42। তো 7 স্কোয়ার কত? 49। 7 দিয়ে 49কে কাটলে হয়ে যাচ্ছে 7। তাহলে 22 গুণ 7 গুণ 42, এই তিনটে গুণ করে হবে 6468 ঘন সেমি। ঘন সেমি থেকে ডেসিমিটারে গেলে 1000 দিয়ে ভাগ করব, কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1000 ঘন সেমি। তাই হয়ে যাচ্ছে 6.468 লিটার। 14টা, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্প 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? 1 ঘন্টায় কত কিলোলিটার সেচ করবে? তাহলে পাম্পের ব্যাসের দৈর্ঘ্য বলা ছিল 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান সমান 14/2, 7 সেমি। আমাকে অঙ্কটা মিটারে করতে হবে, কিলোলিটারে নিয়ে যেতে বলেছে, তা আমরা মিটারে করব। 7 সেমি মানে হচ্ছে 7কে 100 দিয়ে ভাগ, 7/100 মিটার। পাম্পটি মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তার মানে ওটা হচ্ছে এইচ। পাম্পটি দিয়ে যে জলটা বেরোচ্ছে, ধরো এখান দিয়ে এরকম জল পড়ছে, তাহলে এই যেটা হচ্ছে জলের 2500 মিটার যে জলটা পড়ছে, সেটাই কি হচ্ছে একটা চোঙ যদি তৈরি হয় সেটা, তা সেইটা এইটাই হচ্ছে আমার 2500 যদি হয় এটা, তাহলে এইটাই তো আমার চোঙের হাইট হচ্ছে, তাহলে এইচ সমান সমান হয়ে যাচ্ছে 2500 মিটার। এবার পাম্পটি 1 মিনিটে ধরে জলসেচ করতে পারে, কি করব? এই যে চোঙটা তৈরি হলো তার আয়তন, অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 7/100 স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 2500। বসিয়ে দিলাম, 7/100কে দুবার লিখলাম। এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার এই 7 দিয়ে 7কে কেটে গেল, 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে 4 25-এ 100। এবার 4 আছে যেহেতু, এটাকে 2 দিয়ে কাটলাম, এটাকে 11 হলো। তাহলে 7 11 77/2, 77কে 2 দিয়ে ভাগ করলে 77/2 হলো হচ্ছে কি 38.5। দেখো অ্যান্সার লিখেছি 38.5। তাহলে 38.5 কিলোলিটার হচ্ছে 1 মিনিটে জলসেচ হয়। তাই লিখেছি দেখো 1 মিনিটে জলসেচ করে 38.5 কিলোলিটার। তাহলে যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে জলসেচ করে 60 গুণ 38.5, এটা গুণ করে অ্যান্সার আসছে 2310। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে 8 থেকে 13 পর্যন্ত অঙ্ক করব। ঠিক আছে।